আসসালামু আলাইকুম। ভালো আছো? এটা কি ক্লাস 10? তো স্যার, হেড স্যার, এই স্টুডেন্ট স্যার, এতগুলো স্টুডেন্ট, তো কতজন আসো? অনেক স্কুলে আমরা গিয়ে কিন্তু পাইনি। একেবারে সত্যিকার অর্থে ক্লাস 10-এও যে আপনারা একেবারে এত অবস্থাটা এই না যে আপনি আসবেন এই ইনফরমেশন পাইয়া আপনি কাজ করুন না। তো এটা বোধহয় হল রুমের মতো, এটা কি হল রুম নাকি? জি জি। এটাই তো, তো এত বড় রুম তো হওয়ার কথা না। হল রুম বিদায় বড় ক্লাস সেখানে রাখছি আর সেটাই। কতজন ক্লাস 10-এ কতজন আছো? 81 জন। 105 জন। 107 জন। আর উপস্থিতি কতজন? এটা গোনা দাও, হয়ে যাক। এই যে হ্যাঁ অন করো তুমি অন 3 রাইট অন দাও ভাই বলে দাও 3 5 6 7 8 9 10 17 তারপর কত? 18 20 তারপর উপস্থিতি দেখে তো আপলোড করে যে কোন স্কুলেতে এত উপস্থিতি পাই না উপরে 2 ক্লাস দেখে আসতে হইতেই পারে, 39 তারপর কত? 40। হ্যাঁ 60 62 হ্যাঁ 64 জোরে বলো জোরে বলো 70 71 হ্যাঁ 74 80 ওই 81 82 85 জি। ধন্যবাদ হেড স্যারকে, ধন্যবাদ আমাদের ক্লাস টিচারকে, সবাইকে ধন্যবাদ। কারণ হলো এই যে 85 জন স্টুডেন্ট পেয়েছি, মোট স্টুডেন্ট হলো 100 কত? 105 জন স্যার, একদম 105 উপস্থিতি পেয়ে গেছি অলরেডি। তো এটা এর সাইডে আর বেশি কিছু নাই, তো উপস্থিতি অনেক পেয়েছি। তো বলো, তোমাদের এত স্টুডেন্ট আমরা সাধারণত খুব কম স্কুলে পেয়েছি। একটা স্কুল পেয়েছিলাম ওই যে আপনারা বলি ওই যে দলিলউদ্দিন স্কুল, তাদের অনেক স্টুডেন্ট, এরকম বিশাল রুম, অনেক স্টুডেন্ট পেয়েছিলাম ওইরকম। তো তোমরা কেমন আছো? কতদিন পর স্কুল খুলছে তোমাদের? এই 1 বছর কি লেখাপড়া করেছো না আড্ডা টাড্ডা মেরে ঘুরে ফিরে কাটাইছো? কোনটা? লেখাপড়া করেছো? লেখাপড়া করে থাকলে গুড, আর না করে থাকলে ভেরি গুড। মজার কথা তো মজার কথা হ্যাঁ কারণ কিছু করার আছে। এই যে তোমার 1.5 বছর চলে গেছে, লেখাপড়া যদি না করে থাকো কি করতে পারবো আমরা বলো? এখন কি তোমাদের লেখাপড়া করার আর ওই সময়টা তোমরা খুঁজে ফিরে পাবে? করলে ভালো, না করলে আরো ভালো, এই জন্যই বলছি। তো হলো যে এখন তোমাদের কোন অবস্থায় থাকার কথা ছিল? টেস্ট পরীক্ষা হয়ে যেত, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যেত, ফর্ম ফিল আপের একটা ইয়ের মধ্যে থাকতা। তো সেখান থেকে তোমরা এই হলো যে এই বৈশ্বিক মহামারীর জন্য আমরা এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, যে আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া তোমাদের ব্যাপারে আর কিছুই বলার নাই। কারণ এই সময়টা তোমরা হারিয়ে ফেলছো, এই সময়টা আমরা তোমাদেরকে কখনোই ফিরিয়ে দিতে পারবো না। তোমরা যে লসটা করেছো, এই লস আমরা তোমাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। আমরা চেষ্টা করতেছি পুষিয়ে দেওয়ার জন্য, পুষিয়ে নেওয়ার জন্য যাতে যতটুকু সম্ভব। এই পুষিয়ে দেওয়া হইলেও শুধুমাত্র খাবার চাইলে হবে না, পুষিয়ে দেওয়ার জন্য কি লাগবে? তোমাদেরও চেষ্টা লাগবে। তোমাদের চেষ্টা না থাকলে কোনো অবস্থাতে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তো এখন কি তোমরা চেষ্টা করতেছো? তো তো সেই চেষ্টা করো খুব সুন্দরভাবে। স্কুলে একটু উপস্থিতি যেভাবে দেখছি, এটা খুবই চমৎকার, এটা প্রশংসনীয়।
এত স্টুডেন্ট মূলত আমরা কোথাও খুব কম পেয়েছি, কোথাও পাইনি তা বললে হবে না, খুব কম পেয়েছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সবাই আসতেছো। পরীক্ষা এই যে 24 তারিখ তোমাদের কি প্রি টেস্ট, টেস্ট পরীক্ষার পরে যে হোক বলা হয়েছে যে হয়তো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদেরও পরীক্ষা হতে পারে, কি হবে না হবে সেটা সময় বলে দেবে। এখন শুরু হয়েছে, এখন বলো স্কুলে যারা আসলা, এই যে অনেক স্টুডেন্ট এই ছেলেদের বিশেষ করে তো আমার দেখে আর কি স্যার তো স্টুডেন্ট মনে হইতেছে না, বিষয়টা কি কি মাথা নিয়ে গেল কেন এত তাড়াতাড়ি? স্টুডেন্ট মনে হচ্ছে না, বিষয়টা কি বলো? স্টুডেন্টের মাথায় কি এতগুলা চুল থাকার কথা? বলো তো, স্টুডেন্টের মাথায় কি এত চুল থাকার কথা? উপস্থিত স্কুলে আসলা, যেমন মন চায় তেমন আসলা, আসতে আসবে কি বলে যে স্কুলে আসলাম এই পর্যন্তই শেষ, এরকম স্কুলে আসা যাবে না। স্কুলে আসতে হলে সুন্দর মতো যেভাবে স্টুডেন্ট মনে হয়, যে ভ্যান কি বলে ভ্যান চালক অটো চালক মনে হইলে হবে না। মাথায় চুল চুলের অবস্থা এমন মনে হয় যে অটো টোটো চালায় বা ইয়ে চালায়, এর কোনো অর্থাৎ কি বলে একেবারে বাদল মুক্ত কোথাও যে গেলে। এখন আবার ওই যে একটু আমি বলি মাঝখানে এই কথা, যে ওই যে চুলের বিষয়ে বলতে গেলে আবার একটা সমস্যার, যদি আপনার সমস্যা হলো, যদি আপনি বললেন বাবা মারামারির দরকার নাই, যে ঠিক আছে আমার স্কুলে তোমার ক্লাস করার অনুমতি নেই, তোমার এই ভালো লাগে চুল রাখতে মন চায় তুমি স্কুলে বাইরে যাই রাখো, তোমার পিঠে বেড়াই দরকার নেই। কারণ স্কুলে আসতে হলে একটা নিয়ম কানুন মেনে চলতে হবে। এই ছেলেটা ছোট চুল রেখে আসছে, তোমার দেখা দেখো তো চুল বড় হয়ে যাবে, কাজ বড় চুল সবাই আছে, আমিও রেখে আসি, তাহলে এরকম চুল রেখে স্কুলে আসা যাবে? আগামী কালকে কি সবার চুল ছোট করে আসা যাবে নাকি? যদি কারো সমস্যা হয় তার ক্লাসে আসার দরকার নেই, একেবারে ডাইরেক্ট আপনারা তারে বলবেন যে তোমার ক্লাসে আসার দরকার নেই, গার্ডিয়ান খবর দেবেন যে আপনার স্টুডেন্ট ই করে আমরা বেজ্জত হতে রাজি না, আপনার স্টুডেন্টের এই সমস্যা, যদি আপনি পারেন ঠিক করে পাঠাবেন, না পারলে আপনার স্টুডেন্ট স্কুলে আসার দরকার নেই। তো এরকমই আগামীকালকে থেকে আমি চাই এই যে আমি ফোন দিয়ে আবার খবর দেবো যে স্টুডেন্টরা চুল কেটে আসছে কিনা। এই যে স্কুলে ড্রেস পরে আসছে খুব সুন্দর চমৎকার, সবাই ড্রেস পরে আসছে দুই একটা বাদে, তো বাকিরা তো এরকম ড্রেস পরে এসে এই যে স্টুডেন্ট ড্রেসে মনে হয় স্টুডেন্ট, কিন্তু চেহারায় দেখলে মনে হয় না এই স্টুডেন্ট না, অন্য কোনো ইয়ে। তো লেখাপড়া করো, কারণ যে সময় হারিয়ে বলছে এই সময় তোমরা খুঁজে পাবে না। তোমাদের চেষ্টা সারার চেষ্টা করতেছে তোমাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে তোমাদের চেষ্টা হলো অনিশ্চিকার্য, তোমাদের চেষ্টা ছাড়া ওঠা যাবে না। কারণ এখন যতই করতে চাও যে ফাঁকিতে বা এই ফাঁকিতে আজীবনের জন্য ইয়ে থাকে যাবে। মেয়েদের অবস্থা কি বলো এবার, বলো মেয়েরা তোমরা কি সবাই কি অবস্থায় আছো? তোমরা তোমাদের জন্য আছে একটু আমার ওই আর 2 ক্লাস তো আসে গেছে, ছুটি দিয়ে দিলে এই ক্লাসে আপনি কথা বলেন, ওই ক্লাস যদি জানতে না করে তো ঘুরতে পারতেছেন না ওরা। জি তোমরা যাই না কেউ কি বলে আমার একটু ঠান্ডায় গলাটা বসে গেছে, আমি কথা বলতে একটু ই হচ্ছে। তোমাদের মেয়েদের বিশেষ করে তোমরা লেখাপড়া করো কেন বলো তো? তোমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্যটা কি বলতে পারো? বলো তো। এতগুলো স্টুডেন্ট আমার কিন্তু কি বলে কথা, মানে আমি একটু না তো কথা আরো আমি অনেক আমি ঘন্টার পর ঘন্টা কথা বলা লোক তোমাদের এই স্টুডেন্টদের সাথে। তো বলো কে কি করতে চাও, কি জন্য লেখাপড়া করো? ছেলে মেয়ে সমানাধিকার, তাই আমাদের পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে হবে। পরবর্তীতে আমরা যাতে একটা নিজের জীবন যাতে ভালোভাবে গড়তে পারি, আমরা সেই মানে ইয়া নিয়ে সেটা না, তুমি জীবনটা ভালোভাবে করবা, তুমি লেখাপড়া করবা, তুমি এরপরে করতে চাও কি সেটা বলো। তোমার টার্গেট থাকতে হবে একটা, তোমার লক্ষ্য কি? আমি মূলত এইটা এম ইন লাইফ, মানে যেটা তুমি ভালো মানুষ হবা, লেখাপড়া করবা, প্রতিষ্ঠিত হবা, এটা কি তুমি প্রতিষ্ঠিত হবা কোন লাইনে প্রতিষ্ঠিত হতে চাও? তুমি কি হতে চাও ভবিষ্যতে? তোমার ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। গুড, ভেরি গুড, এটা ওর ডাক্তার হতে চাই। আর কারো কি আরো 2-4 জন বলো বলো, দাঁড়াও, উইলিংলি দাঁড়াও, হ্যাঁ বসো। ডক্টর। ডক্টর
জি। আর কি আর অন্যান্য কি সবাই ডক্টর হতে চাও নাকি? আমি শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? কোথায় শিক্ষক হতে চাও? না, জানতে হবে। না কি প্রাইমারি না হাই স্কুল না কোন লেভেল টিচার, হাই স্কুল, না কলেজ? কলেজের টিচার, ভার্সিটি টিচার, টিচার যেখানে পড়ায় সেখানে টিচার। হ্যাঁ তুমি কোনটা হতে চাও? কোনটা বলো? বলতে পারো না? থ্যাংক ইউ। টিচার হতে চাও, এরকম আর কারো কি তুমি যাই হতে চাও, এটা না যে হতে চাও এটা হলো বিষয়। তোমাদেরকে আমি বলে হাসাহাসির কিছু নাই, আমি বলতেছি শোনো। তোমাদের মূল হলো আমি যেটা বলার মানে জানার উদ্দেশ্য হলো তোমাদের টিচার হও আর যাই হও, আমি চাচ্ছি যে এই যে মেয়েদের লেখাপড়ার একটা উদ্দেশ্য আছে, কমন উদ্দেশ্য, সেটা হলো বিয়ে শাদী হয়ে যাবে, স্বামী সংসার নিয়ে তো মহা শান্তিতে থাকবো, এই যে আমার 3 পুরুষের স্বপ্ন সার্থক হয়ে যাবে, এটা হলো মেয়েদের একটা কমন স্বপ্ন থাকে। আর আমরা চাচ্ছি তোমরা এখান থেকে বেরিয়ে আসো, কারণ তোমরা সমাজে দেখেছো যারা চাকরি বাকরি করে না, যেসব মহিলারা, তারা সমাজে কি অবস্থায় আছে, আর যে চাকরি করে সে কি অবস্থায় আছে। তোমাদের স্কুলে ম্যাডামরা আছে, বলো ম্যাডামরা ভালো আছে না? তোমাদের বাসায় তোমাদের মায়ের খালা, বোন, ভাবি, চাচি, খালা যারা আছে চাকরি বাকরি করে না, তারা ভালো আছে? কারা ভালো আছে? ম্যাডামরা ভালো আছে। ম্যাডামরা চাকরি করে, ম্যাডামরা পরিচিতি হলো টিচার, এরপরে তিনি ডিএনইও বটে। কিন্তু দেখো যার চাকরি নেই, সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হয় স্বামীর উপরে। আদি হলে তোমার মতো তুমি এটা প্রতিষ্ঠিত হতে পারো, যৌতুকের বলি থেকে বাঁচতে পারো। যৌতুকের বলি থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো কি? তোমার নিজে আত্মস্বনির্ভর হওয়া, তোমার নিজে একটা মিনিমাম একটা চাকরি, মনে করো প্রাইভেট টিচার, বলছে টিচার হতে চাই, এই যে প্রাইভেট টিচার, এই দেখো তো প্রাইভেট টিচার ওটা কত ভালো আছে, প্রাইভেট টিচার কত ভালো আছে। তো তোমার যে কি বলে ঘরকন্যার কাজ, একেবারে ঘরকন্যার মধ্যে থাকতে হয় না, তোমার অনেক সুবিধা আছে। তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি ম্যাডামদের সাথে কথা বলতে পারতেছি না, তো তোমাদের হলো যে ম্যাডাম বলে দেবো, চাকরির ক্ষেত্রে তোমাদের অনেক কোঠা আছে। তোমরা লেখাপড়া করে মোটামুটি হতে পারলে প্রাইমারি স্কুলে 100 টিচার মিলে 60 জন থাকবে, জানো তোমার এটা? প্রাইমারি স্কুলে 100 টিচার নিলে 60 জন কি মেয়ে নিতে হয় বাধ্যতামূলক। অথচ দুঃখের বিষয় ওই 60 জনের কোঠা ফিল আপ হয় না, বুঝতে পারছো? আমাদের মেয়েরা লেখাপড়া করে প্রতি বছর এরকম মনে করে তোমাদের এরকম সাথে সাথে মেয়েরা বেড়েই যাবে স্কুল থেকে, কিন্তু দেখা গেল এই এলাকায় চাকরির যে কোঠা, সেই কোঠা ফিল আপ হচ্ছে না। এটা কই যায়? এরা কোথায় যাচ্ছে? ওই যে বললাম তাদের হইলো বিয়ে শাদী হয়ে গেল মানে কি ঘরকন্যার কাজ হলো 14 পুরুষের স্বপ্ন কি হলো ছোট হয়ে গেছে। আর চাকরি বাকরি দরকার কি, লেখাপড়ার দরকার কি, যার জন্য যে কোঠা ফিল আপ হচ্ছে না। তো তোমরা মোটামুটি করতে পারলে প্রাইমারি স্কুলে কোঠা, এই হাই স্কুলে কোঠা আছে, তোমরা জানো 40% কোঠা আছে, 30% কোঠা আছে এই হাই স্কুলে। যে ম্যাডামদের নিতেই হবে, তিনি 100 টিচার থাকলে সেখানে 10 জন ম্যাডাম দিতে হবে, এরকম নেওয়ার কোনো সুযোগ নাই, দিনে সেখানে বিল হবে না। অথচ সেটাই সমস্যা হবে। এবং সরকারি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে মেয়েদের কি আছে? প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কোঠা আছে। তো সেই কোঠাগুলো তোমরা ধরো, তোমরা চেষ্টা করো, তোমরা ক্লাস 10-এ পড়ো। এখন যদি তোমরা এটা না বোঝো, এখনই হলো তোমাদের এইটা বোঝার সময়, এখনই হলো সেভাবেই তোমাদেরকে কি করার সময়, প্রস্তুত করার সময়। এখন তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে। এখন বলো স্যারে আছে এসএসসি পরীক্ষার পর গার্ডিয়ান বিয়ের সাথে ঠিক করে ফেলবে, গ্রামে এটা হলো বড় সমস্যা। কি বলেন স্যার? তো কি করবে তখন তোমরা কি করবে? হ্যাঁ বলো। তোমরা রাজি হবে না, তোমাদের জন্য হেল্প করার জন্য এই স্কুলের টিচাররা দাঁড়িয়ে আছে, তোমাদের হেল্প করার জন্য ইন্ডিয়ান মেম্বাররা দাঁড়িয়ে আছে। এই যে মহিলা মেম্বার আছে না, তোমার জানার জন্য না, মহিলা মেম্বার দাঁড়িয়ে আছে, তোমার একেবারে তোমাদের জন্য। প্রতি উপজেলায় একজন মহিলা কর্মকর্তা আছে, তোমরা জানো?
শুধু মহিলাদের হেল্প করার জন্য একজন কি আছে মহিলা কর্মকর্তা, নামই মহিলা কর্মকর্তা। তো সেক্ষেত্রে তোমরা যেটা হতে চাও সেটা তোমাদের গার্ডিয়ানকে বলতে হবে, লজ্জা নয়, একেবারে বন্দি করতে হবে যে না বাবা আমি ডাক্তার হতে চাই, আমি টিচার হতে চাই, সরকারি আমি সমাজে একটা চাকরি করতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। আমার এই সময় আমার বিয়ে দেওয়ার সময় না। আমার সাথে শেয়ার করি আমার ভাগ্নি এরকম বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছে, মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট পাস করার পরে সে বলছে না আমার একটু সময় দাও। আজকে সে ভাগ্নি মেডিকেলে পড়ে। এখন বলো তারা যখন ফ্যামিলি থেকে চাপ দেওয়া হচ্ছিল চাকরির জন্য এই বিয়ের জন্য, সে মেয়ে রাজি হয় নাই। সে কিন্তু একেবারে খোলাখুলি বলছে যে আমি আসলে লেখাপড়া করতে চাই এবং সে ডাক্তার মেডিকেলে চান্স পেয়েছে। তো এখন যদি ও কথা না বলতো, মুখ বুঝে থাকতো, তাইলে কি হতো, বিয়ে হয়ে যেত। বিয়ে হলে যে একটা বড় ওই ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ হতো। এরকম সবাই অন্তত চেষ্টা করবে যাতে করে খোলাখুলি বলবে যে আমি এটা হতে চাই এবং সেটা চেষ্টা করবে। তো সেইভাবে সবাই করো, চেষ্টা করো, বড় হও, বড় ভালো কিছু করো, সমাজে প্রতিষ্ঠিত হও। এটা হলো আমাদের প্রত্যাশা। ছেলেদের জন্য তোমাদের সায়েন্সে কতজন আছো? দাঁড়াও, ইন্টারমিডিয়েট পাস করে এসএসসি পাস করার পরে তোমরা ভর্তি হতে চাও কোথায়? কোথায় বলো, বলো। কলেজ কলেজে, কোন কলেজে ভর্তি হতে চাও? এই যে এদিকে বলবে যে মহিলা কলেজ, ওমেন্স কলেজ, আর এদিকে বলবে যে স্যার অমৃতলাল কলেজ, হাতেমালি কলেজ। এর বাইরে কোনো কিছু আছে কিনা? সবাই বসো। এর বাইরে ভর্তি হওয়ার কার কোনো ইচ্ছা আছে কিনা? পলিটেকনিক, গুড, ভেরি গুড। ওই একজন বলছে পলিটেকনিক। কি ও একাই পলিটেকনিক হতে চায় না আরো বেশি হতে চাও? আর কেউ হতে চাও? তোমার বাবারা কি খুব কোটিপতি সবাই? লেখাপড়া করাইতে কত টাকা খরচ হইতেছে খবর আছে? না ওটা বাবা আমি জানি না। পলিটেকনিক থেকে পাস করলে একটা ছেলে অন্তত এই বলা যায় যে যদি ইন্টারমিডিয়েট পলিটেকনিক পাস করার পরে আর লেখাপড়া নাও করে, ও প্রথমত কি পলিটেকনিক ইঞ্জিনিয়ার, দ্বিতীয়ত এই বরিশাল শহরে বসে ও 50,000 টাকা ইনকাম করার একটা মানে একেবারে উইদাউট কি বলে কোনো বিনিয়োগ, কোনো ঘুষ লাগবে না, এই লাগবে না, তুমি নিজে চাকরি পরিশ্রম করে 50,000 টাকা ইনকাম করা বরিশাল বসে কোনো ব্যাপার না। কিভাবে বলবো শুনবা? বলতে পারো কিভাবে করতে পারবে? বলো তো। এই রুমের মধ্যে পলিটেকনিকের অনেক কাজ আছে। কি কি কাজ আছে বলতে পারো? ইলেকট্রিক্যাল, শুধু ইলেকট্রিক না, এখানে সব পলিটিক্যাল কাজ, পলিটেকনিকের কাজ। অর্থাৎ বড় পলিটেকনিক, এটা পলিটেকনিক। এরপরে এখান থেকে পাস করে তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবে না, এমএসসি করতে পারবে না। তো তুমি যতদূর যেতে পারবে, সাথে সাথে তোমার একটা আত্মস্বনির্ভর হওয়ার একটা হলো। এইখানে মনে করেন ইলেকট্রিক কাজ আছে, এই যে এই ধারণা এইটা বানাইলো, এখানে যে ওয়েল্ডিং করছে, এটা হচ্ছে পলিটেকনিকের কাজ। এটা তোমরা জানো, এটাও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। এমনকি এই যে বিল্ডিংটা করছে, এইটা আর্কিটেকচারের কাজ। এটা তারা করছে না সবগুলো। এখানে পলিটেকনিক তোমাদেরকে লেখাপড়া খালি করলেই হবে না, লেখাপড়া করতে হবে এমন ভাবে যেটার মাধ্যমে তুমি আত্মস্বনির্ভর হতে পারো। তোমার ওই যে পাস করার পর ইউনিভার্সিটির টাকা লইলে ভালো লাগে না যে স্যার আমি এই টাকা দেবো 10 লাখ, আবার একটা চাকরির ব্যবস্থা করে দেন। এটা পলিটেকনিকে লাগে না, মূলত নিজেই তারা করতে পারে, ইনকাম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে তোমাদের সাথে।